সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। যদিও নতুন ভিডিও বলে সবাইকে স্বাগত জানালাম, কিন্তু আজকের পর্বে আমরা তুলে ধরব আমাদের চ্যানেলে পূর্বে প্রচারিত 3টি আলোচিত ঘটনা একসাথে। আজকের ভিডিওটি একত্রে উপস্থাপিত ভিন্ন মাত্রার আয়োজন হবে বলে আশা করছি। আজকের ভিডিওগুলোতে থ্রিলার সিনেমার মতো পুলিশের ইনভেস্টিগেশন খুঁজে পাবেন। তাছাড়াও খুঁজে পাবেন অলৌকিক ভৌতিক বিষয়বস্তু এবং অপরাধীর চতুরতা। প্রথম ঘটনাটি জাপানের খুব চালাক একটি অপরাধীর, যে অপরাধী দীর্ঘ সময় ধরে খুন করার পরেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায়। দ্বিতীয় ঘটনাটিতে স্পেনের পুলিশ নিজেরা সামনে থেকে দাঁড়িয়েই ভৌতিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করে এবং শেষ পর্যন্ত ওই ঘটনার কোনো সমাধান করতে পারেননি। তৃতীয় ঘটনায় খুনি সকলের সামনে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে আজ পর্যন্ত দোষী সাব্যস্ত করতে পারেনি। তাহলে চলুন শুরু করা যাক রহস্যে ঘেরা 3টি অপরাধের সত্য ঘটনা। আজকের ঘটনাটি জাপানের। যদিও জাপান শান্তিপ্রিয় একটি দেশ হিসেবেই পরিচিত, 2007 সালে জাপানে এমন একটি ঘটনা ঘটে যা শুধু জাপান নয়, পুরো ব্রিটেনকেও কাঁপিয়ে দেয়। এই ঘটনা যেমন দুঃখজনক ছিল, অপরাধী ততটাই ধূর্ত ছিল। এই অপরাধীকে ধরার জন্য পুলিশ 7 লক্ষ ইয়েন পুরস্কার ঘোষণা করে। তবু 2 বছর ধরে জাপানের পুলিশ প্রশাসনকে নাকানি চুবানি খাওয়ায়। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য অপরাধী এমন কৌশল অবলম্বন করে যা কেউ কল্পনাও করতে পারে না। এই ঘটনাই এমন যে সত্য হয়েও একদম সিনেমার মতোই। এই ঘটনার সব কিছু জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। যখন আপনি এই খুনি ধরা পড়ার পুরো গল্প, আদালতের রায় এবং কারাগার থেকে খুনির কোটিপতি হয়ে ওঠার গল্প শুনবেন, তখন একবারের জন্য আপনার বিশ্বাস করতেই কষ্ট হবে। তাই পুরো ঘটনাটি জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। যদি এখনও পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দ্রুতই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনার প্রথম গুরুত্বপূর্ণ চরিত্র হল লিন্ডসে অ্যান হকার নামের একটি মেয়ে। লিন্ডসে অ্যান হকারের জন্ম 30 ডিসেম্বর 1984 সালে ইংল্যান্ডে। তার বাবার নাম বিল হকার এবং মায়ের নাম জুলিয়া হকার। লিন্ডসের জন্মের পরে তার মা বাবা কভেন্ট্রি নামক জায়গায় বসবাস শুরু করে। এখানেই লিন্ডসের পড়াশোনা শুরু হয়। লিন্ডসে পড়াশোনায় বেশ ভালো ছিল, তাই তার ভর্তি ইংল্যান্ডের অনেক ভালো একটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিডসে হয়। এখান থেকেই 2006 সালে সে বায়োলজিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। লিন্ডসে মার্শাল আর্টেরও প্রশিক্ষণ নিয়েছিল। গ্র্যাজুয়েশন শেষ করার পরে লিন্ডসে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে চেয়েছিল, কিন্তু তার আগে সে জীবনে নতুন কিছু করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত অনুযায়ী সে একজন ইংলিশ শিক্ষক হিসেবে জাপানে যাওয়ার মন স্থির করে। সে জাপানের অনেক বিখ্যাত ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা দিতে থাকে এবং শেষ পর্যন্ত তার সিলেকশন হয় জাপানের সবচেয়ে বড় প্রাইভেট ইংলিশ টিচিং ইনস্টিটিউট নোভাতে। সিলেকশনের পরে লিন্ডসে টোকিও শহরে যায় এবং তার পোস্টিং হয় টোকিওর একটি ছোট শহরে। সেখানেই সে একটি ভাড়া করা বাড়িতে আরও 2জন বিদেশি মহিলার সাথে থাকতে শুরু করে। লিন্ডসের মা বাবা এবং তার বয়ফ্রেন্ড তখনও ইংল্যান্ডেই ছিল। তাদের সাথে লিন্ডসে ইমেইল, স্কাইপ এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করত। একদিন লিন্ডসে তার বয়ফ্রেন্ডকে ইমেল করে জানায় যে তার সাথে টাৎসুয়া ইচিহাসি নামের একটি ছেলের দেখা হয়েছে। এই গল্পের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র হল টাৎসুয়া ইচিহাসি। টাৎসুয়ার জন্ম 5 জানুয়ারি 1979 সালের জাপানের চুবু অঞ্চলে। টাৎসুয়ার মা ছিলেন একজন ডেন্টিস্ট এবং তার বাবা ছিলেন শহরের একজন বিখ্যাত ডাক্তার। তার মা বাবা তাদের ছেলেকেও ডাক্তার বানাতে চেয়েছিলেন, কিন্তু টাৎসুয়ার পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহই ছিল না, তাই সে ডাক্তার হতে পারেনি। তবুও সে 2005 সালে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানবিদ্যায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। তবে গ্র্যাজুয়েশন করেও সে পেশাগতভাবে কোনো কাজ করত না, বরং তার মা বাবার দেয়া টাকার উপরেই নির্ভরশীল ছিল। টাৎসুয়া তার মা বাবার কাছ থেকে প্রতি মাসে 50 থেকে 60,000 ইয়েন পেত। সে তার বেশিরভাগ সময়গুলো এদিক সেদিক ঘোরাফেরা এবং জিমেই ব্যয় করত।
টাটসুয়া মার্শাল আর্টের প্রশিক্ষণও নিয়েছিল এবং সে ব্ল্যাক বেল্টধারী ছিল। একদিন লিন্ডসে তার কাজ থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিল। তখন ট্রেনে এক ছেলে তার কাছে এসে বলে, আপনি আমার ইংরেজি শিক্ষক। লিন্ডসে তখন বলে, আমার তো তোমার চেহারা ঠিক মনে পড়ছে না, হয়তো তুমি কনফিউজড। তখন ছেলেটি বলে, জি না ম্যাম, আমার নাম তাটসুয়া ইচিহাশি। হয়তো আপনি মনে করতে পারছেন না, কিন্তু আপনি আমাকে ইংরেজি পড়াতেন। এরপর তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। তাটসুয়া লিন্ডসেকে বলে, আমি ক্লাসে আপনার কাছে ইংরেজি শিখেছিলাম, কিন্তু আমি চাই আপনি আমাকে স্পেশাল ক্লাস নিন, যাতে করে আমি ইংরেজি আরও ভালো পারি। লিন্ডসে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে তিনি অনেক ব্যস্ত, কিন্তু টাটসুয়া অনেকবার তাকে অনুরোধ করতে থাকে এবং বলে, আপনি আমাকে সপ্তাহে অন্তত 2 থেকে 3 ঘন্টার ক্লাস নিন, আমি প্রতি ঘন্টায় আপনাকে $35 করে দিব। এই অফার লিন্ডসের জন্য বেশ আকর্ষণীয় ছিল, তাই সে ক্লাস নিতে রাজি হয়ে যায়। তবে বলে, আমি তোমার বাড়িতে ক্লাস নিতে পারবো না, বরং অন্য কোনো জায়গায় ক্লাস নিব। এরপর ঠিক হয় যে ক্লাস হবে শহরের একটি বড় ক্যাফেতে। টাটসুয়া এবং লিন্ডসের মধ্যকার এই আলোচনার পরে লিন্ডসে তার স্টেশনে পৌঁছে যায় এবং মেট্রো রেল থেকে নেমে যায়। তারপর সে তার সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে সে লক্ষ্য করে সেই ছেলেটি তাকে অনুসরণ করছে, যে একটু আগে তার সাথে ট্রেনে দেখা করেছিল। লিন্ডসে দ্রুত সাইকেল চালিয়ে তাকে এড়ানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি তার পিছুই ছাড়ে না। শেষ পর্যন্ত যখন লিন্ডসে তার বাড়ির কাছে পৌঁছে যায়, তখন সেই ছেলে বলে, মাফ করে দিন, হয়তো আমি আপনাকে বিরক্ত করছি ম্যাম, আমি শুধু আপনাকে সরি বলতে এসেছি। লিন্ডসে তখন বলে, ঠিক আছে, আমি মাফ করে দিয়েছি। কিন্তু ছেলেটি বলে, আমার খুব পিপাসা লেগেছে, আমাকে শুধু 1 গ্লাস পানি দিবেন, তারপরেই আমি চলে যাব। এইভাবে পানি খাওয়ার বাহানায় টাটসুয়া ইচিহাশি লিন্ডসের বাড়িতেই প্রবেশ করে। বাড়ির ভেতরে ঢুকতেই টাটসুয়ার নজর পড়ে লিন্ডসের 2 রুমমেটের দিকে, যারা তার সাথেই থাকত। লিন্ডসে তখন টাটসুয়ার পরিচয় তার শিক্ষার্থী হিসেবেই দেয় এবং তার জন্য পানি আনতে চলে যায়। যখন লিন্ডসে পানি নিয়ে ফেরত আসে, ততক্ষণে টাটসুয়া একটি কাগজে বেশ কিছু তথ্য লিখে। সেই কাগজে সে তার নাম, মোবাইল নাম্বার এবং স্কাইপ আইডি লিখে লিন্ডসের কাছে দেয় এবং প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে যায় যে লিন্ডসে তার সাথে ইংরেজি ক্লাস করাতে আসবে। এরপর শনিবার 24শে মার্চ 2007 সালে দুপুর প্রায় 2টার দিকে লিন্ডসে অ্যান্ড হকার এবং তাটসুয়া ইচিহাশি শহরের ক্যাফেতে দেখা করে। সেখানে লিন্ডসে প্রায় 1 ঘন্টা ধরে তাকে ইংরেজি শেখায়। পড়াশোনা শেষে টাটসুয়া উদ্বিগ্নভাবে লিন্ডসেকে বলে, আমি তো বাড়িতে টাকা রেখে এসেছি, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমার সাথে চলো, আমি সেখানেই তোমাকে টাকা দিয়ে দিব। লিন্ডসে তার সাথে যেতে রাজি হয়ে যায়। তারা একটি ট্যাক্সি ভাড়া করে এবং বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা টাটসুয়ার ফ্ল্যাটে পৌঁছে যায়। সেখানে লিন্ডসে বলে, তুমি আমাকে এখানেই টাকা দিয়ে দাও। কিন্তু টাটসুয়া ইচিহাশি কোনোভাবে তাকে বাড়ির ভিতরেই যেতে রাজি করায়। বাড়ির ভেতরে যাওয়ার আগে লিন্ডসে ট্যাক্সি ড্রাইভারকে বলে, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি একটু পরেই চলে আসব। এ কথা বলার পর তারা একসাথে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাইরে অপেক্ষারত ট্যাক্সি ড্রাইভার 7 মিনিট পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু লিন্ডসে ফিরে আসে না। তখন ট্যাক্সি ড্রাইভার কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যা হয়ে যায়। লিন্ডসের রুমমেটরা তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও লিন্ডসে আর ফিরে আসে না। লিন্ডসের বন্ধুরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর তারা স্থানীয় পুলিশে লিন্ডসের নিখোঁজ হওয়ার খবর জানায়। তবে পুলিশ তখন কোনো অভিযোগ নথিভুক্ত করে না, বরং লিন্ডসের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এদিকে লিন্ডসে 25 মার্চ এবং 26 মার্চেও তার ক্লাসে হাজির হয় না। তখন ইনস্টিটিউট লিন্ডসের ইংল্যান্ডে থাকা তার বাবা মাকে জানায় যে আপনার মেয়ে 2 দিন ধরে ক্লাসে আসছে না এবং তার সাথে কোনো যোগাযোগও করা যাচ্ছে না। 2 দিন পর লিন্ডসের রুমমেটদের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজ হওয়ার রিপোর্ট দাখিল করে। পুলিশ তদন্ত শুরু করে সেই বাড়ি থেকেই, যেখানে লিন্ডসে থাকত। প্রথমে পুলিশ লিন্ডসের 2 রুমমেটের সাথে জিজ্ঞাসাবাদ করে। এই জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসে। তারপরেও পুলিশ লিন্ডসের পুরো ঘরটি ভালোভাবে তল্লাশি করে। পুলিশ লিন্ডসের ঘর থেকে সেই কাগজটি খুঁজে পায়
যে কাগজটি কয়েকদিন আগে তাটসুয়া ইচিহাশি লিন্ডসেকে দিয়েছিল। পুলিশ লিন্ডসের রুমমেটকে এই কাগজটি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তারা জানায় যে কয়েকদিন আগে লিন্ডসের কাছে একজন স্টুডেন্ট এসেছিল এবং সেই স্টুডেন্টটি তাকে এই কাগজটি দিয়েছিল, কারণ কাগজটিতে ইমেল অ্যাড্রেস এবং স্কাইপ আইডিও লেখা ছিল। তাই পুলিশ দ্রুতই সেই স্টুডেন্টকে খুঁজতে বের হয়। এদিকে একটি সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে আসে, যেখানে শেষবার তাটসুয়াকে দেখা গিয়েছিল। তাটসুয়ার পরিচয় যাচাই করার পর জানা যায় একটি ছোটোখাটো ঝগড়া ছাড়া তার অপরাধমূলক কোনো রেকর্ড নেই। তাই এ পর্যন্ত পুলিশ তাটসুয়া ইচিহাশির উপর কোনো সন্দেহই করে না। তবুও তারা 27 মার্চ 2007 তারিখে লিন্ডসে হকারের সাথে সম্পর্কিত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে তাটসুয়ার অ্যাড্রেসে যায়, যেখানে শুধুমাত্র 2 জন অফিসার পাঠানো হয়। জাপানের আইন অনুযায়ী যদি পুলিশের কাছে আদালতের আদেশ অথবা যথাযথ কারণ না থাকে, তাহলে কারো দরজায় এমনিতেই নক করে বিরক্ত করা যায় না। তাই যখন পুলিশ 2 জন অফিসারকে সেখানে পাঠায়, তখন তারা তাটসুয়ার দরজা বন্ধ অবস্থায় পায় এবং বাড়ির সকল আলো বন্ধ ছিল। পুলিশ দরজায় নক করে না, বরং আশেপাশের প্রতিবেশীদের সাথে ইচিহাসির সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই সময় এক প্রতিবেশী জানায় গতকাল তাটসুয়ার ঘর থেকে অনেক জোরে আওয়াজ আসছিল, যেন কিছু একটা ভাঙ্গা হচ্ছিল। এরপর পুলিশ বাইরে থেকেই তাটসুয়ার বাড়ির অবস্থা পর্যবেক্ষণ করে। বাড়ির সকল আলো তখন বন্ধ ছিল, তবে পুলিশ যখন তার দরজার কাছাকাছি যায়, তখন তারা ঘরের ভিতর থেকে কিছু খুটখাট শব্দ শুনতে পায়। ঘরের অবস্থা এবং আশেপাশের পরিবেশ দেখে পুলিশ নিশ্চিত হয় এখানে কিছু একটা ঝামেলা আছে। তাই তারা তৎক্ষণাৎ অন্য অফিসারদের ফোন করে এবং ব্যাকআপ পাঠানোর জন্য অনুরোধ করে। তারপর প্রায় সন্ধ্যা 7টা নাগাদ আরও 7 জন পুলিশ সেখানে উপস্থিত হয়। এখন এই 9 জন পুলিশ অফিসার ভিন্ন ভিন্ন ফ্লোরে নিজেদের অবস্থান গ্রহণ করে, যাতে তাটসুয়াকে জিজ্ঞাসাবাদ করা যায়। পুলিশ অফিসাররা অপেক্ষা করতে করতে 2 ঘন্টা কেটে যায়, কিন্তু তাটসুয়া কোনোভাবেই বাসা থেকে বের হয় না। পুলিশ অফিসাররা সেখানেই অপেক্ষা করতে থাকে। এরপর হঠাৎ তাটসুয়া পুলিশের নজর এড়িয়ে দরজা খুলে খুব দ্রুত বেরিয়ে পড়ে এবং ছোট একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। দরজার কাছে থাকা পুলিশ অফিসার তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাটসুয়া সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কিছু অফিসার নিচতলায়ও অবস্থান করছিল, কিন্তু উপরের পুলিশ অফিসার সময় মতো নিচের পুলিশ অফিসারকে তাটসুয়ার পালানোর খবর জানাতে পারেনি, কারণ তখন ওই পুলিশ অফিসারদের কাছে ওয়াকিটকি বা কমিউনিকেশন করার জন্য অন্য কোনো যন্ত্র রেডি ছিল না। এভাবে সবাইকে ফাঁকি দিয়ে তাটসুয়া পুলিশের সামনে থেকেই পালাতে সক্ষম হয়। পুলিশের একটি দল তৎক্ষণাৎ ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের অবস্থা খুবই বিশৃঙ্খল ছিল, জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঘর তল্লাশি করতে করতে পুলিশরা বারান্দায় পৌঁছে একটি বড় বালতি দেখতে পায়। বালতিটি বালু ও ধুলোময় ছিল। যখন পুলিশ বালতিটিতে খুলে দেখে, তখন তারা সবাই স্তব্ধ হয়ে যায়। বালতিতে লিন্ডসে হকারের মৃতদেহ ছিল। লিন্ডসের শরীরে অনেক গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তার মাথায় সব চুল কেটে ফেলা হয়েছিল। বালতির মধ্যে বালু, ধুলো ছাড়াও বিভিন্ন ডিকম্পোজিং এলিমেন্ট পাওয়া যায়। এগুলো মৃতদেহ দ্রুত পচিয়ে নষ্ট করার জন্যই ব্যবহার করা হতো। এখন পুলিশ বুঝতে পারে যে তাটসুয়া তাদের সামনে থেকেই পালিয়ে যায়, সেই আসলে প্রকৃত খুনি। এরপর পুলিশ বড় আকারে তাটসুয়া ইচিহাসিকে খুঁজতে শুরু করে। শহরে তার পোস্টার লাগানো হয় এবং পুলিশ তৎক্ষণাৎ জায়গায় জায়গায় অভিযান চালাতে থাকে, কিন্তু কোথাও কোনো সফলতা পায় না। এরই মধ্যে 29 মার্চ 2007 সালে পুলিশ তাটসুয়ার অ্যাপার্টমেন্টের পিছনে একটি বড় শপিং ট্রলি খুঁজে পায়। তদন্তে জানা যায় এই ট্রলিটি মৃতদেহ পচানোর জন্য বালু ও মাটির ব্যাগ বহন করতে ব্যবহার করা হয়েছিল। পুলিশ তখনও তদন্ত চালাচ্ছিল। ঠিক সেই সময় তারা খবর পায় যে তাটসুয়াকে একটি হোটেলে দেখা গেছে। এই গোপন সংবাদের উপর ভিত্তি করে 20 জন পুলিশ অফিসারের একটি দল গঠন করা হয় এবং তারা ইস্ট টোকিওর একটি হোটেলে অভিযান চালায়। তবে তাটসুয়া এর আগেই সেই হোটেল থেকে পালিয়ে যায়। পুলিশ এরপর আরও বড় পোস্টার ছাপিয়ে শহর জুড়ে লাগাতে শুরু করে এবং তাটসুয়া ইচিহাসির কোনো তথ্যদাতাকে প্রায় 6 লক্ষ ইয়েন পুরস্কারেরও ঘোষণা দেয়। 2007 সালের মার্চ মাস থেকে পুরো বছরটি পুলিশ তদন্ত করতে থাকে এবং তাটসুয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই পুলিশ তার দেখা পায় না। তাটসুয়া ইচিহাসি সম্পর্কে
কোনো সুনির্দিষ্ট তথ্য কোনোভাবেই পুলিশ পাচ্ছিল না, যার ফলে 2008 সালের শুরুতেই মামলার তদন্ত প্রায় বন্ধ হয়ে যায়। এই মামলাটি তৎকালীন সময়ে প্রচুর মিডিয়া কভারেজ পাচ্ছিল এবং মানুষের সহানুভূতিও লিন্ডসে হকারের সঙ্গেই ছিল। তাই তদন্ত ধীরগতি হওয়ার কারণে মানুষের ক্ষোভ বাড়তে থাকে। এদিকে ইংল্যান্ড থেকে লিন্ডসে হকারের মা বাবা জাপানে আসেন, তদন্তের জন্য কর্মকর্তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। এছাড়াও ইংল্যান্ডের হাই কমিশনের কর্মকর্তারা জাপান সরকারের কাছে দ্রুত হকারের হত্যাকারীদের গ্রেফতার করার দাবি করেন। জাপান পুলিশের প্রতি মানুষের ক্ষোভ বাড়তে থাকে এবং বিভিন্ন জায়গায় জাস্টিস ফর লিন্ডসে এইরকম প্রচারণা শুরু হয়। এই মামলায় জাপানি পুলিশের সাহায্যের জন্য ইংল্যান্ডের ইয়র্কশায়ারের পুলিশেরও একটি দল পাঠায়। চারপাশ থেকে ক্রমবর্ধমান চাপের কারণে জাপান পুলিশ 2008 সালের অক্টোবর মাসে আবারও পুরো শক্তি দিয়ে এই মামলার তদন্ত শুরু করে। এই মামলাটি সমাধানের জন্য 140 জন পুলিশ কর্মকর্তাকে নিয়োগ করা হয়। এরই মধ্যে পুলিশের প্রচেষ্টা কিছুটা ফলপ্রসূ হতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় তাৎসুয়া ইচিহাসি সম্পর্কে খবর মিলতে থাকে। তবে প্রতিবারই পুলিশ পৌঁছানোর আগেই সেখান থেকে পালিয়ে যায় তাৎসুয়া। 15 জানুয়ারি 2009 সালে জাপান টুডে নামের একটি সংবাদ মাধ্যম দাবি করে তাৎসুয়া ইচিহাসি ফিলিপাইন্সে পালিয়ে চলে গেছেন, যদিও এর কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। এই হত্যাকাণ্ডের 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু তার হত্যাকারীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। লিন্ডসে হকারের তৃতীয় মৃত্যুবার্ষিকীর সময় জাপানে বড় আকারে তার স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবারও যখন পুলিশের উপর চাপ বাড়তে থাকে, তখন তারা নতুন করে তদন্ত শুরু করে এবং জাপানের বিভিন্ন শহরে তাৎসুয়া ইচিহাসির ছবি লাগিয়ে দেয়। এখানেই শেষ নয়। 26 জুন 2009 সালে জাপানি পুলিশ বাহিনী তাৎসুয়া ইচিহাসি সম্পর্কে তথ্য প্রদানকারীকে দেয়া পুরস্কারের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। সেটা 7 লক্ষ ইয়েন করে। পুলিশের এই কৌশল কিছুটা কাজে আসে। একদিন জাপানের নাগোয়া শহরের একজন প্লাস্টিক সার্জন পুলিশকে জানায় যে সম্ভবত তিনি ওই ছেলেটির প্লাস্টিক সার্জারি করেছিলেন। ডাক্তার জানান যে কয়েক মাস আগে সেই ছেলেটি নাগোয়া ক্লিনিকে এসেছিল, যিনি তার নাক সামান্য উঁচু করিয়েছিলেন। তাছাড়াও তিনি তার গালে থাকা 2টি তিল অপসারণ করেছিলেন এবং আইলিভ ভাঁজ করিয়েছিলেন। নিজের ঠোঁটের পুরুত্বও বাড়িয়েছিলেন সেই ছেলেটি। ডাক্তার পুলিশকে সার্জারির আগে এবং সার্জারির পরে তোলা ছবি দেখান। এই ছবি দেখে পুলিশ পুরো ঘটনাটি বুঝতে পারে কিভাবে পুলিশের হাত থেকে বাঁচার জন্য তাৎসুয়া ইচিহাসি প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারাই পরিবর্তন করেছিলেন। এবার পুলিশ পুরো শহরে তাৎসুয়া ইচিহাসির প্লাস্টিক সার্জারির পরের ছবি লাগিয়ে দেন। এর কয়েকদিন পর শহরে তাৎসুয়া ইচিহাসির বড় বড় ব্যানার দেখে এক শ্রমিক পুলিশকে খবর দেয় যে তার সাইটে কাজ করা ছেলেটির সঙ্গে এই চেহারার মিল রয়েছে। সমস্ত তথ্যের ভিত্তিতে পুলিশ খুব সাবধানতার সঙ্গে তাৎসুয়া ইচিহাসির অবস্থান খুঁজে বের করে এবং অবশেষে 10 নভেম্বর 2009 সালে ওসাকার একটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালায়। যখন পুলিশ সেখানে পৌঁছায়, তখন ইচিহাসি আরেক জায়গায় পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তখনই তৎক্ষণাৎ পুলিশ তাকে গ্রেফতার করে। 23 দিনের পুলিশ রিমান্ডে তাকে পাঠানো হয়। সেখানে তার সঙ্গে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে তার অপরাধ স্বীকারই করে না এবং লিন্ডসে হকারের হত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। কিন্তু পুলিশ অত্যন্ত চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে তাৎসুয়া ইচিহাসি একটি ভয়ঙ্কর রহস্য প্রকাশ করে। তাৎসুয়া ইচিহাসি জানায় যে প্রথমবার ট্রেনে লিন্ডসে হকারকে দেখেই সে সিদ্ধান্ত নিয়েছিল এই মেয়েটির সঙ্গে সে খারাপ কিছু করবে। এরপর সে লিন্ডসে হকারকে ট্রেনে মিথ্যা কথা বলে এবং তার ইংরেজি শেখানোর জন্য প্রস্তুতির কথা বলে এবং পরে টাকা দেওয়ার অজুহাতে তাকে নিজের বাড়িতে ডেকে আনে। লিন্ডসে হকার যখন টাকা নিতে বাড়িতে ঢুকে, তখন ইচিহাসি তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে, কিন্তু লিন্ডসে মার্শাল আর্টের প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, তাই সে তাৎসুয়া ইচিহাসির বিরুদ্ধে মার্শাল আর্টের সাহায্যে আত্মরক্ষা করতে থাকে। অপরদিকে তাৎসুয়া ইচিহাসিও মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টধারী, তাই সে লিন্ডসে হকারের বিরুদ্ধে আক্রমণ করতে থাকে। দুজনের মধ্যে কিছুক্ষণ যুদ্ধ চলে, কিন্তু তাৎসুয়া ইচিহাসি সরাসরি লিন্ডসের ঘাড় বরাবর মেরে দেয়, যার ফলে তার ঘাড়টি ভেঙে যায় এবং নিচে পড়ে যায়। এরপর সে অবস্থাতেই লিন্ডসে হকারকে সে ধর্ষণ করে এবং এক পর্যায়ে তাকে হত্যা করে।
হত্যার পর সে লিন্ডসে হকারের দেহটি বাথরুমে লুকিয়ে রাখে। তারপর মাটি, বালি এবং ডিকম্পোস্ট করার জন্য বিভিন্ন জিনিস সে কিনে আনে। সমস্ত উপকরণ আনার পরে প্রথমে সে লিন্ডসে হকারের দেহে সমস্ত চিহ্ন ধ্বংস করে এবং মাথার চুল কেটে ফেলে যাতে কোনো সন্দেহ না থাকে। এরপর সে বাথটাবে মাটি, বালি মিশিয়ে ডিকম্পোজিং এজেন্টস যোগ করে। তারপর দেহের সেই অংশটি ব্যালকনিতে নিয়ে রাখে। সেই সন্ধ্যায় সে যখন পালানোর প্রস্তুতি নিচ্ছিল, পুলিশ সেখানে পৌঁছে যায়। যদিও পুলিশ পৌঁছানোর পরেও ইচিহাসি পালিয়ে যেতে সক্ষম হয়। পালানোর সময় সে প্রথমে এক শহর থেকে অন্য শহরে চলে যায়। পরে প্লাস্টিক সার্জারি করে তার চেহারা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, যাতে পুলিশ তাকে চিনতে না পারে। একজন ডাক্তারের ছেলে হওয়ার কারণে তার প্লাস্টিক সার্জারি সম্পর্কে ভালোই জানা ছিল। তাই সে সহজেই সার্জারি করিয়ে নেয় এবং আত্মরক্ষা করতে সক্ষম হয়। তাতসুয়া ইচিহাসি তার অপরাধ স্বীকার করার পর তার বিরুদ্ধে লিন্ডসে হকারকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগ আনা হয়। কিছুদিনের মধ্যেই এই মামলার বিচার আদালতে শুরু হয়। তাতসুয়া ইচিহাসির আইনজীবী তার পক্ষে যুক্তি দেন এবং অপরদিকে লিন্ডসে হকারের আইনজীবী তাকে দণ্ড দেওয়ার জন্য দাবি করেন। দীর্ঘ সময় ধরে মামলা চলতে থাকে। এই সময়ে সেপ্টেম্বর 2010 সালে কিছু সংবাদপত্রের মাধ্যমে লিন্ডসে হকারের বাবা মায়ের কাছে তাতসুয়া ইচিহাসি তার অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও কারাগারে থাকা অবস্থায় তাতসুয়া ইচিহাসি একটি বইও লেখেন। সেখানে তিনি জানান কিভাবে প্রথমবার লিন্ডসে হকারের সাথে দেখা হয়েছিল এবং কিভাবে সে তার হত্যা করে। জানুয়ারি 2011 সালে বইটি প্রকাশিত হবার পর তা ব্যাপকভাবে বিক্রি হতে শুরু করে। দ্রুতই এটি বেস্ট সেলিং একটি বই হয়ে ওঠে। কারাগারে থাকার সময় তাতসুয়া ইচিহাসি এই বই বিক্রি থেকে কোটি কোটি টাকা উপার্জন করে। তবে তাতসুয়া ইচিহাসি এই বই থেকে প্রাপ্ত সমস্ত অর্থ লিন্ডসে হকারের বাবা মাকে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 2013 সালে জাপানে এই ঘটনার উপর ভিত্তি করে একটি চলচ্চিত্রও নির্মাণ হয়। এরই মধ্যে মামলাটি আদালতে চলতে থাকে। অবশেষে 21 জানুয়ারি 2011 সালে সেই জেলা আদালত লিন্ডসে হকারের হত্যার জন্য তাতসুয়া ইচিহাসিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে লিন্ডসে হকারের বাবা মা আদালতে আপিল করেন এবং তাতসুয়া ইচিহাসিকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করেন। তবে আদালত মৃত্যুদণ্ডকে অত্যন্ত কঠোর শাস্তি হিসেবেই বিবেচনা করে এবং সেটা প্রত্যাখ্যান করে। আদালত মন্তব্য করে তাতসুয়া ইচিহাসির বয়স তখন সবেমাত্র 32। ভবিষ্যতে সে সংশোধিত হতে পারে, তাই তাকে একটি সুযোগ দেওয়া উচিত। আদালতের এই মন্তব্যের তীব্র সমালোচনা হয়। অনেকেই প্রশ্ন করেন, 32 বছর বয়সের এক নৃশংস হত্যাকারীর যদি ভবিষ্যৎ থাকতে পারে, তাহলে 22 বছর বয়সী লিন্ডসে হকারের কি কোনো ভবিষ্যৎ ছিল না? তার জীবনের কি কোনো মূল্যই নেই? আদালত এই যুক্তিগুলো উপেক্ষা করে তাতসুয়া ইচিহাসির যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বহাল রাখেন। বর্তমানে তাতসুয়া ইচিহাসি কারাগারে শাস্তি ভোগ করছে। সাধারণত অনেকেই ভূত অথবা প্যারানরমাল কোনো বিষয়ে বিশ্বাস করেন না। আজকের এই ঘটনাটি পুলিশ সামনে থেকে দাঁড়িয়েই ভৌতিক বিভিন্ন কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছিল। এই অবিশ্বাস্য ভৌতিক ঘটনাটি নিয়ে পরবর্তীতে ভেরোনিকা নামে একটি চলচ্চিত্রও নির্মাণ হয়েছে। চলুন ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটি ইউরোপের দেশ স্পেনের মাদ্রিদ শহরে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল মাদ্রিদ শহরের 18 বছর বয়সের একটি মেয়ের সাথে। তার নাম ছিল স্টেফিনা লাজারো। কিছুদিন আগেই সে কলেজে ভর্তি হয়েছিল। ছোটবেলা থেকে এই 18 বছর বয়স পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছিল, কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর 18 বছর বয়সেই তার মধ্যে কিছু পরিবর্তন হঠাৎ করেই লক্ষ্য করা যায়। স্টেফিনা ছাড়াও তার ঘরে ছিল তার বাবা মা, তার এক ভাই এবং তার অপর আরেক বোন। ঘরে সর্বমোট 5 জন ব্যক্তি ছিলেন। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তার ভেতরে পরিবর্তনগুলো খুবই তীব্র হচ্ছিল। যেমন ঘরে তার ছোট ভাই তার কাছে আসলেই ছোট ভাইয়ের উপর সে আক্রমণ করত। আক্রমণ করার সময় সে সাপের মতো হিস করে শব্দ করত। তাছাড়াও ঘরের দেয়ালগুলো ছিল কাঠের। সেই কাঠের দেয়ালগুলোতে নখ দিয়ে আঁচড় কাটত, প্রচণ্ড পরিমাণ চিৎকার করত, বিভিন্ন প্রাণীর মতো মুখে শব্দ করত।
তার পরিবারের লোকজন তার এ ধরনের কর্মকাণ্ডে খুবই বিচলিত হয়ে পড়ে। কিন্তু তার এই বিষয়গুলো সম্পর্কে যখন তার বাবা মা তার সাথে কথা বলার চেষ্টা করত, তখন সে বলতো, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কখন আমি এভাবে চিৎকার করলাম, কখন আমি নখ দিয়ে আঁচড় কাটলাম, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। অর্থাৎ সে যা করত সবকিছুই সে মুহূর্তের মধ্যেই আবার ভুলে যেত। তার বাবা মা লক্ষ্য করেন কয়েকদিন পরপর সে ঠিক হয়ে স্বাভাবিক আচরণ করত, কিন্তু তারপর আবার সেই একই রকমভাবে অদ্ভুত আচরণ করত। এই ফাঁকে সে খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দেয়। সেজন্য স্টেফিনার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকেই যাচ্ছিল। এই অবস্থার মধ্যে তার বাবা মা দিশেহারা হয়ে যান। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। একদিন তার বাবা মা স্টেফিনার সাথে বসে এ ব্যাপারে অনেকক্ষণ কথা বলেন। তখন স্টেফিনা তার বাবা মাকে জানায়, মাঝে মাঝেই রাত্রিবেলা সে একটি ছায়া দেখতে পায়। তার কাছে মনে হয় সে ছায়াটি একটি মানুষের ছায়া। সেই আকৃতির ছায়াটি দেখার সাথে সাথেই তার ভিতর পরিবর্তন শুরু হয়। তারপরে সে আর কিছু মনে রাখতে পারে না। স্টেফিনার ধারণা সে সময় এ ধরনের অদ্ভুত আচরণ সে করে থাকে। স্টেফিনার ভিতরে এ সমস্যা দেখা দেওয়ার পরে সে যা যা আচরণ করত, কোনো সাধারণ মানুষ এ ধরনের আচরণ করতে পারে না। যেমন নিজের নখ দিয়ে কাঠের দেয়ালে আঁচড় কেটে ফেলা, সাপের মতো আওয়াজ করা, খুবই রাগান্বিতভাবে চিৎকার করা, শুধু শুধু তার ভাইয়ের উপর আক্রমণ করা, সব কিছুই ছিল খুবই অদ্ভুত। স্টেফিনার পরিবার খ্রিস্টান ছিল। তারা পারিবারিকভাবে খুবই ধর্মীয় রীতিনীতি পালন করতেন। এরই ফাঁকে স্টেফিনার বাবা মা লক্ষ্য করেন স্টেফিনা ভূত প্রেত তন্ত্রমন্ত্রের অনেক বই পড়েন। বহুদিন ধরেই এ ধরনের রহস্যময় বই পড়া নিয়ে সে খুবই আগ্রহী। তার বাবা মা ধারণা করে নেয় এ ধরনের বই পড়ার জন্যই তার আচরণগত কিছু সমস্যা দেখা দিয়েছে। সেজন্য তার ঘর থেকে এ ধরনের সকল বই বাইরে ফেলে দেন। কিন্তু তারপরও এ ধরনের সমস্যার কোনো সমাধান হয়নি। এরই ফাঁকে প্রায় 6 মাস কেটে যায়। কিন্তু কয়েকদিন পরপর তার এ ধরনের সমস্যা হতেই থাকে। তার শারীরিক অবস্থার দিন দিন খুবই অবনতি হচ্ছিল। বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছেও তাকে নিয়ে যাওয়া হয়। কয়েকবার খ্রিস্টানদের ধর্মীয় পাদ্রির কাছেও তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপরেও কোনো ধরনের সমাধান খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনা শুরু হওয়ার প্রায় 9 মাস পরে তার বাবা মা তাকে মাদ্রিদের একটি সরকারি হসপিটালে নিয়ে যায়। প্রায় 3 সপ্তাহ ধরে তার সেখানে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। মনোবিজ্ঞানী থেকে শুরু করে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে চেক আপ করেন, কিন্তু তার কোনো রোগ ধরা পড়ে না। শারীরিক এবং মানসিকভাবে সে শতভাগ সুস্থ ছিল, কিন্তু একটাই সমস্যা ছিল, দিন দিন সে খুবই চিকন হয়ে যাচ্ছিল। আকস্মিকভাবে তার শরীরের ওজন দিন দিন কমতেই থাকে। 3 সপ্তাহ ধরে সেই সরকারি হসপিটালেই স্টেফিনা ভর্তি ছিল। তারপরেই একদিন হঠাৎ করে হসপিটালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর কিছুক্ষণ আগে পর্যন্ত সে একেবারেই স্বাভাবিক ছিল। সেজন্য তার বাবা মায়ের বিশ্বাসই হচ্ছিল না যে তাদের মেয়েটি আর বেঁচে নেই। মৃত্যুর পরে স্টেফিনার দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তে তেমন কিছুই বের হয়নি। রিপোর্টে দেখা যায় শুধু শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। খুবই স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে বলেই ধরে নেওয়া হয়, কারণ তার শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্নও ছিল না। তারপর স্টেফিনার দেহটি ক্যাথলিক খ্রিস্টানদের রীতিনীতি অনুসারে কবরস্থানে দাফন করা হয়। স্টেফিনা তার পরিবারের সবার খুবই আদরের এবং ভালোবাসার ছিলেন। মা বাবার কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। তাদের বড় মেয়ের এভাবে চলে যাওয়া তাদেরকে অনেক দুঃখ দেয়। স্টেফিনা যে ঘরে রাতে ঘুমাতেন, সে ঘরে তার ব্যবহার্য সকল জিনিস সেভাবেই পড়েছিল। স্টেফিনার ব্যবহার্য প্রত্যেকটি জিনিস তার বাবা মা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক সেভাবেই রেখে দেন। তারপর ঘরটি বন্ধ করে দেন। তারপর প্রায় 1 সপ্তাহ কেটে যায় স্বাভাবিকভাবেই। কিন্তু 1 সপ্তাহ পর থেকে শুরু হয় নতুন আরেকটি ভয়ানক ঘটনা। স্টেফিনার ঘরে তার বাবা মা ঢুকে দেখতে পান বিছানার চাদর নিচে পড়ে আছে, বই খাতাগুলো উলট পালট হয়ে আছে, দেয়ালে লাগানো বিভিন্ন ছবি উল্টো হয়ে ঝুলে আছে। অর্থাৎ ঘরের প্রত্যেকটি জিনিস উলট পালট হয়ে গেছে নিজে নিজেই। কারণ স্টেফিনার মৃত্যুর পরে তার ঘরটি বন্ধ ছিল। এই ফাঁকে কেউই এই ঘরে প্রবেশ করেনি। প্রথমবার তারা বিষয়টি তেমন একটা গুরুত্ব দেননি। ভেবেছেন হয়তো স্টেফিনার অন্য 2 ভাই বোনের মধ্যে কেউ একজন এমন করেছে। তারপর স্টেফিনার মা পুরো ঘরের সকল কিছু আবার সুন্দরভাবে গুছিয়ে রেখে দরজাটি পুনরায় বন্ধ করে দেন।
কিন্তু 4-5 দিন পরে দরজাটি খুলে স্টেফিনার মা ভেতরের অবস্থা দেখে একেবারেই আশ্চর্য হয়ে যায়। কারণ ঠিক আগের মতো ঘরের প্রত্যেকটি জিনিস অগোছালোভাবে এখানে সেখানে পড়েছিল। সে ঘরে যীশু খ্রিস্টের একটি ছবি ছিল, সেটিও উল্টো হয়ে নিচে পড়ে আছে। তারপর তিনি স্বাভাবিকভাবেই আবার প্রত্যেকটি জিনিস গুছিয়ে সুন্দরভাবে ঘরটি বন্ধ করে দেন। সেদিন রাতে স্টেফিনার বাবা মা তাদের ঘরে ঘুমোতে গেলে লক্ষ্য করেন স্টেফিনার রুম থেকে কান্নার আওয়াজ আসছে। সেটি স্টেফিনার গলার আওয়াজের মতোই শোনাচ্ছিল। খুব কষ্টে জোরে জোরে চিৎকার করে স্টেফিনা তার বাবা মাকে ডাকছিল। তারপর স্টেফিনার মা বাবা সাহস করেই স্টেফিনার ঘরে ঢুকে। তখন তারা লক্ষ্য করে বাহিরের থেকে স্টেফিনার ঘরের ভিতর তাপমাত্রা অনেক ঠান্ডা। এমন মনে হচ্ছিল যে ঘরের ভিতর ঠান্ডা হাওয়া বইছে। তাছাড়াও লক্ষ্য করেন ঘরের ভিতরের প্রত্যেকটি জিনিস আগের মতোই উলটপালট হয়ে এখানে সেখানে পড়ে আছে। ঘরের কাঠের দেয়ালগুলোতেও ঠিক আগের মতো নখের আঁচড় কাটা। স্টেফিনা বেঁচে থাকতে ঘরের কাঠের দেয়ালে নখের আঁচড় কাটত, কিন্তু সেগুলো পরিবর্তন করে নতুন কাঠের দেয়াল লাগানো হয়। কিন্তু এখন তো স্টেফিনা বেঁচে নেই। তারপরেও তার ঘরের এই নখের আঁচড়গুলো তার বাবা মাকে বিস্মিত করে ফেলে। স্টেফিনার বাবা মা সহ পরিবারের সবাই খুবই একটি ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। এভাবে প্রতি রাতেই স্টেফিনার কান্নার আওয়াজ, বিভিন্ন জিনিসপত্র এখানে সেখানে ছুঁড়ে ফেলার শব্দ, সবকিছু মিলিয়ে ভয়ঙ্কর ভীতিকর একটি পরিস্থিতি তৈরি হয়। তারপরও তারা বিভিন্নভাবে জানার চেষ্টা করে কোনো প্রতিবেশী তাদেরকে বিরক্ত করছে কিনা, কিন্তু সেরকম কোনো প্রমাণাদিও খুঁজে পাননি তারা। পরবর্তীতে স্টেফিনার দরজাটি তারা নাট বল্টু দিয়ে পার্মানেন্টলি বন্ধ করে দেয়, যাতে কোনোভাবেই কেউ এ দরজার ভেতর প্রবেশ করতে না পারে। কিন্তু তারপরের দিনই একই রকম অবস্থা আবার শুরু হয়। খুব জোরে জোরে ঠান্ডা হাওয়া বইতে থাকে ঘরে। ভয়ঙ্কর ভীতিকর শব্দ আসতে থাকে স্টেফিনার রুম থেকে। মা মা বলে কান্নার শব্দ আসতে থাকে এবং দরজাটির নাট বল্টু নিজে নিজে ভেঙে দরজাটি খুলে যায়। তখনও পর্যন্ত এ ধরনের ঘটনা তারা কোনো প্রতিবেশীর কাছেও বলেনি। তারা চেষ্টা করেছিল নিজের মৃত মেয়ে সম্পর্কে এ ধরনের ঘটনা অন্য কাউকে না বলেই বিষয়টি সমাধান করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রতিবেশীদের কাছে এই ঘটনাটি শেয়ার করে। তখন তাদের প্রতিবেশী অন্যান্য আরও কয়েকজন বলে, রাতে আপনাদের ঘর থেকে বিভিন্ন ধরনের অদ্ভুত ভয়ঙ্কর শব্দ আমরাও শুনতে পাই। তারপর কয়েকজন প্রতিবেশী সামনে থেকে এই ঘটনাটি দেখার জন্য সেদিন রাতে স্টেফিনার বাসায় থেকে যায়। তারাও সেই ঘটনাটি সামনে থেকেই প্রত্যক্ষ করে। প্রতিবেশী সবার সামনেই ঘরের ঠান্ডা বাতাস বইতে থাকে, জিনিসপত্র এদিক সেদিক ছুঁড়ে ফেলা হয়, চিৎকার করে কান্নার শব্দ সবাই শুনতে পায়। এ ধরনের ঘটনা সামনে থেকে দেখে সবাই বিচলিত হয়ে পড়ে। প্রতিবেশী সবাই এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে যায়। এরই ফাঁকে স্টেফিনার বিষয়ে আরও একটি বিষয় তার বাবা মার সামনে আসে। স্টেফিনা যে কলেজে পড়াশোনা করতেন, সে কলেজের দুজন শিক্ষক স্টেফিনার বাসায় আসে। ততদিনে স্টেফিনার মৃত্যু হয়েছে প্রায় 15 দিন হলো। শিক্ষকেরা স্টেফিনার মা বাবাকে বলে, স্টেফিনার বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের বাসায় এসেছি। আসলে এই কথাগুলো আপনাদেরকে আরও আগেই জানানোর প্রয়োজন ছিল, কিন্তু সেই সুযোগ আমাদের হয়ে ওঠেনি। এখন স্টেফিনার মৃত্যু হয়েছে শুনে আমরা বিচলিত হয়ে গিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে এ বিষয়ে জানানো প্রয়োজন। তখন তারা স্টেফিনার মা বাবাকে একটি ঘটনা বলা শুরু করে। তারা বলে, স্টেফিনার একটি বান্ধবী ছিল, সে বান্ধবীর একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু হঠাৎ করেই একটি সড়ক দুর্ঘটনায় সে বান্ধবীর বয়ফ্রেন্ডের মৃত্যু হয়। সে ঘটনায় তার বান্ধবী খুবই কষ্ট পায়। স্টেফিনা নিজের সবচেয়ে কাছের বান্ধবীর এই অবস্থা দেখে ভাবতে থাকে তাকে কিভাবে সাহায্য করা যায়। শিক্ষকের মধ্যে একজন বলছিলেন তিনি একদিন স্কুলের পিছনের দিকে গিয়েছিলেন। তখন খেয়াল করেন স্কুলের শিক্ষার্থী 4 জন মেয়ে একসাথে বসে কিছু একটা করার চেষ্টা করছেন। সে 4 জনের মধ্যে একজন স্টেফিনা এবং আরেকজন ছিল স্টেফিনার সে বান্ধবী। তাছাড়াও তাদের সাথে ছিল আরও 2 জন মেয়ে। সেই শিক্ষকটি খেয়াল করেন তারা 4 জন একসাথে বসে কাঠের একটি বোর্ডের উপরে একটি কাচের গ্লাস উল্টো করে রেখেছেন। 4 জন কাঠের বোর্ডটির চারপাশে বসে একজনের পর একজন করে সেই কাচের গ্লাসের উপরে আঙ্গুল রাখেন। শিক্ষকটি আরও বলেন, তারা আসলে কি করছিল আমি সেটা বুঝে উঠতে পারিনি, সেজন্যই প্রথমে আমি বিষয়টি বোঝার চেষ্টা করছিলাম। যখন স্টেফিনার সেই গ্লাসের উপর আঙ্গুল রাখার সময় আসলো, তখন সে গ্লাসের উপরে আঙ্গুলটি রাখার সাথে সাথেই গ্লাসটি শূন্যে ভেসে ওঠে
এই অবস্থা দেখে শিক্ষক নিজেই আশ্চর্য হয়ে যায়। শিক্ষকটি সেখানে যে কাঠের বোর্ডের উপরে এ সমস্ত কিছু করা হচ্ছিল, সে কাঠের বোর্ডটি তিনি ভেঙে 2 টুকরো করে দেয়। তিনি আরও বলেন, কাঠের বোর্ডটি ভেঙে ফেলে দেওয়ার পর গ্লাসটি শূন্যে তার সামনেই ঘুরতে থাকে। তিনি এ অবস্থা দেখে আশ্চর্যিত হয়ে যান। কাকে বলবেন, কি করবেন, তিনি সেটাই নির্ধারণ করতে পারছিলেন না। অন্য কাউকে বললে এ বিষয় বিশ্বাস করবে কিনা সেটা নিয়ে তিনি ভাবছিলেন। সে শিক্ষক যখন এই 4 জন ছাত্রীকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করেন, তখন তারা শিক্ষককে বলে, স্টেফিনা তন্ত্রমন্ত্র এবং বিভিন্ন ভৌতিক বিষয় জানেন। সে এ ব্যাপারে অনেক বই পড়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। স্টেফিনা ভূতের সাথে কথা বলতে পারে এবং যে কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলতে পারে। সেদিন তারা ওই বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্যই চেষ্টা করছিলেন। ওই শিক্ষকটি স্টেফিনার মা বাবার কাছে আরও বলেন, সেদিন কাঠের বোর্ডটি ভেঙে ফেলার পরে একটি সাদা ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ভাসতে ভাসতে এসে স্টেফিনার নাকের ভেতরে ঢুকে যায়। সেখানে তখন 2 জন শিক্ষক এবং শিক্ষার্থী 4 জন সহ মোট 6 জন উপস্থিত ছিলেন। তারা সকলেই সামনে থেকে এই ঘটনাটি দেখতে পান। এরপর তারা সবাই সেখান থেকে চলে যান। স্টেফিনার মা বাবা সময়কাল এবং তারিখ বিবেচনা করে বুঝতে পারেন এই ঘটনার পর থেকেই স্টেফিনার আচরণগত পরিবর্তন হতে থাকে। সবকিছু শুনে স্টেফিনার মা বুঝতে পারেন তার মেয়ে স্টেফিনা হয়তো তাদের সাথেই যোগাযোগ করার চেষ্টা করছে। সে যেহেতু বেঁচে থাকতেই বিভিন্ন মৃত মানুষের সাথে কথা বলতে পারত, সেজন্য সে মৃত হওয়ার পরে সে তার পরিবারের সাথেই হয়তো যোগাযোগ করার চেষ্টা করছে বিভিন্নভাবে। সেজন্য স্টেফিনার মা বাবা স্টেফিনার রুমে যান। সেখানে স্টেফিনার একটি ছবি উল্টো হয়ে নিচে পড়েছিল। স্টেফিনার মা সর্বপ্রথম সেই ছবিটি হাতে তুলে নেন। যখনই তিনি স্টেফিনার ছবিটিতে হাত লাগান, সাথে সাথেই স্টেফিনার ছবিটিতে আগুন ধরে যায়। আশ্চর্যজনকভাবে আগুনটি শুধুমাত্র স্টেফিনার চেহারার অংশটিতেই জ্বলছিল। সেখানে স্টেফিনার বাবাও দাঁড়িয়েছিলেন। স্টেফিনার মা এবং বাবা দুজনেই এই ঘটনাটি সামনে থেকে প্রত্যক্ষ করেন। নিজে নিজে আগুন ধরে যাওয়ার মতো কোনো কিছুই সেখানে উপস্থিত ছিল না। তারপরও ছবিটিতে নিজে নিজেই আগুন ধরে যায় এবং শুধুমাত্র স্টেফিনার চেহারার অংশটি পুড়ে ছাই হয়ে যায়। মৃত মেয়েকে কেন্দ্র করে এত কিছু তারা আর সহ্য করতে পারছিলেন না। তারপর দিনই মিস্ত্রি ডেকে এনে ঝালাই করে স্টেফিনার ঘরের দরজাটি পার্মানেন্টলি তারা বন্ধ করে দেন। সেদিন রাতেই হয় সবচেয়ে ভয়ঙ্কর ভীতিকর ঘটনাটি। রাত হওয়ার পরে সেই স্টেফিনার ঘর থেকে অনেক জোরে জোরে চিৎকার আসতে থাকে। মনে হচ্ছিল ঘরের ভিতর থেকে কেউ একজন সবকিছু ভেঙে বাহিরে বেরিয়ে আসার চেষ্টা করছে। কিছুক্ষণ পরেই বন্ধ করে যাওয়া সেই দরজাটি মুহূর্তের মধ্যেই প্রচণ্ড শব্দে নিজে নিজে খুলে যায়। সম্পূর্ণ বাসাতেই ঠান্ডা বাতাস বইতে থাকে। তারা খুবই চিন্তিত হয়ে পড়েন। তারা এই বাসাটি ছেড়ে অন্য কোথাও চলে যাবেন কিনা সেটা নিয়ে ভাবতে থাকেন। সেদিন রাতে এমন একটি ঘটনা ঘটে যেটা তাদের সাথে এর আগে আর কখনোই ঘটেনি। রাতের প্রায় 12টার দিকে স্টেফিনার মা খাটে শুয়েছিল। তিনি হঠাৎ করেই লক্ষ্য করেন তার বুকের উপরে কেউ একজন বসে আছে এবং 2 হাত দিয়ে জোরে তার গলা চেপে ধরেছে। তখন স্টেফিনার মা জোরে চিৎকার করে কোনোভাবে ছুটে যেয়ে ঘরের লাইট জ্বালিয়ে দেন। লাইট জ্বালানোর পরে তিনি আর কোনো কিছুই দেখতে পাননি। সেদিনের এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা সবাই খুবই ঘাবড়ে যান। স্টেফিনার মৃত্যু থেকে শুরু করে এতদিন যত কিছুই তাদের সাথে ঘটেছে তারা কোনো কিছুই পুলিশকে জানায়নি। কিন্তু সেদিন তারা খুব বেশি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যায়। সেদিন রাতের 2:40 সর্বপ্রথম তারা পুলিশকে কল করেন। কল করার 10 মিনিটের মধ্যেই পুলিশ ইন্সপেক্টর জোস পেদ্রো তার দল নিয়ে তাদের বাসায় উপস্থিত হন। পুলিশ উপস্থিত হওয়ার পরে স্টেফিনার মৃত্যু থেকে শুরু করে গলা চেপে স্টেফিনার মাকে হত্যা করার বিষয়ে সকল কিছুই তারা পুলিশকে জানায়। পুলিশও তাদের বাসায় ঢোকার সাথে সাথেই অনুভব করেন বাইরে থেকে তাদের ঘরের তাপমাত্রা অনেক কম। ঘরের ভিতর ঠান্ডা বাতাস বইতে থাকার বিষয়টি পুলিশও লক্ষ্য করেন। পুলিশ স্টেফিনার রুমে যায় এবং সকল কিছুই চেক করে, কিন্তু স্বাভাবিকভাবে কোনো কিছুই পায় না। ঘরে ঠান্ডা বাতাস বইতে থাকা, ঘরের জিনিসপত্র এদিক সেদিক ছুঁড়ে ফেলা, বিভিন্ন কর্মকাণ্ড পুলিশের সামনেই হতে থাকে। পুলিশও এই ঘটনার সাক্ষী হয়ে যান। তারপর স্টেফিনার বাবা পুলিশকে জানায় তাদের ছোট ছেলে তার ঘরে শুয়ে থাকা অবস্থায় একটি বিছানা থেকে আরেকটি বিছানায় মাঝে মাঝেই নিজের অজান্তে উড়ে চলে যায়। এই ঘটনাটি শুনে পুলিশ খুবই অবাক হয়
এবং স্বচক্ষে এ বিষয়টি দেখতে চায়। তারপর তারা সবাই স্টেফিনার ভাইয়ের রুমে যান এবং অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটিকে কোনো এক অদৃশ্য শক্তি একটি বিছানা থেকে আরেকটি বিছানায় ছুঁড়ে ফেলে, অর্থাৎ একটি খাট থেকে আরেকটি খাটে বাচ্চাটিকে সবার সামনেই ঘুমন্ত অবস্থায় উড়ে যেতে দেখে। পুলিশও এই ঘটনাটি নিজ চোখে দেখে বিশ্বাস করে যে এই ঘরে অতি প্রাকৃতিক কোনো কিছুর আনাগোনা রয়েছে, কারণ পুলিশের উপস্থিতিতেই বিভিন্ন রকমের চিৎকার শোনা যাচ্ছিল। তারপর পুলিশ সেখান থেকে ফিরেই পুলিশ স্টেশনে যেয়ে একটি মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা কোনো এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। স্টেফিনার ঘরে ঘটে যাওয়া সকল কিছুই পুলিশ রিপোর্টে লেখা হয়। এই স্টেফিনার ঘটনাটি পরবর্তীতে মিডিয়ায় চলে আসে এবং মিডিয়ার সাংবাদিকেরা পুলিশের ইন্টারভিউ নেয়। পুলিশের মুখ থেকেই সর্বপ্রথম পুরো বিশ্ববাসী এই ঘটনাটি জানতে পারে। পুলিশ বেশ কয়েক মাস ধরেই এই ঘটনাটির ইনভেস্টিগেশন করতে থাকে। এই ঘটনার পিছনে কারো হাত আছে কিনা, প্রতিবেশী কেউ তাদেরকে ইচ্ছা করেই ভয় দেখাচ্ছে কিনা, তাদের কোনো শত্রু কোনোভাবে তাদেরকে ভয় দেখাচ্ছে কিনা, সে সকল বিষয় পুলিশ ইনভেস্টিগেশন করে। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই তদন্তে বেরিয়ে আসেনি। পরবর্তীতে পুলিশ এই সমস্যার কোনো সমাধান খুঁজে না পেয়ে স্টেফিনার পরিবারকে এই ঘরটি খালি করে অন্য কোথাও বসবাস করার নির্দেশ দেন। এমনিতেই স্টেফিনার মা বাবা বহুদিন ধরেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে সিদ্ধান্ত নিয়েছিল বাসাটি ছেড়ে দিবে। পরবর্তীতে পুলিশও একই নির্দেশ দেওয়ার পর তারা সেই বাসাটি ছেড়ে অন্য কোথাও নতুনভাবে বসবাস শুরু করে। তারা বাসাটি ছেড়ে দেওয়ার পরে তাদের এই সমস্যার সমাধান হয়। নতুন বাসাতে একদিনের জন্যও তাদের সাথে এ ধরনের কোনো ঘটনা আর ঘটেনি। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সবার সামনে একটি রিপোর্ট প্রকাশ করেন। সেই রিপোর্ট থেকে আজকের ঘটনার সকল তথ্য বিশ্ববাসী জানতে পারে। এই ছিল 18 বছর বয়সী একটি মেয়ের মর্মান্তিক ঘটনা। আজকে যে ঘটনাটি নিয়ে কথা বলবো সে ঘটনাটি নাদিয়া মালিক মিসিং কেস নামে পরিচিত। হঠাৎ করেই আমেরিকাতে হারিয়ে যাওয়া একটি মেয়ের হৃদয় বিদারক ঘটনা আজকে আপনাদের শোনাবো। মাত্র 22 বছর বয়সী মেয়েটিকে এমনভাবে হত্যা করা হয় যেখানে কোনো হত্যাকারী নেই, নেই কোনো প্রমাণ, নেই হত্যার কোনো উদ্দেশ্য এবং নেই কোনো সাক্ষীও। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি ইন্ডিয়ান বংশোদ্ভূত নাদিয়া মালিক নামের একটি মেয়ের। সে তার পরিবারের সাথে আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া নামক শহরে বসবাস করতেন। সে ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন। তার বয়স যখন 15 কিংবা 16 তখনই তার পরিচয় হয় ভারতীয় বংশোদ্ভূত একটি ছেলের সাথে। তার নাম ভূপেন্দ্র সিং। ভূপেন্দ্র নামের ছেলেটিও সেই একই শহরে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন। ভূপেন্দ্র সিংয়ের সাথে নাদিয়া মালিকের পরিচয় হওয়ার পরে নাদিয়ার পুরো জীবনটাই নতুন দিকে মন নেয়। আগে সে সারাক্ষণ পড়াশোনা করতেন, কিন্তু এই ছেলেটির সাথে পরিচয়ের পর থেকে সে সারাক্ষণ ভূপেন্দ্রর চিন্তায় মগ্ন থাকতেন। সারাদিন একটু পর পর ভূপেন্দ্রর সাথেই কথা বলতেন। অন্য কারো সাথে কথাবার্তা হলেও ভূপেন্দ্রর ব্যাপারেই কথা বলতেন। তাছাড়াও পরিবারের অনিচ্ছা সত্ত্বেও সে বিভিন্ন সময় ভূপেন্দ্রর সাথে দেখা করতেন। এ অবস্থায় সে পড়াশোনায় একেবারেই অমনোযোগী হয়ে পড়ে। নাদিয়ার জীবনে হঠাৎ করেই এই ধরনের পরিবর্তন তার পরিবারের সবাইকে খুবই দুশ্চিন্তায় ফেলে, কিন্তু সে ভূপেন্দ্র ছাড়া অন্য কারো কথা একেবারেই গুরুত্ব দিতেন না। যখন ভূপেন্দ্রর বিষয়টিকে কেন্দ্র করে নাদিয়া মালিকের পরিবার খুব সচেতন হয়ে যায় এবং বিভিন্ন ধরনের বিধিনিষেধ তৈরি করেন, তখনই নাদিয়া মালিক তার পরিবারের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে ভূপেন্দ্রর সাথেই বসবাস শুরু করেন। ভূপেন্দ্র এবং নাদিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, কিন্তু তারা একসাথে বসবাস করা শুরু করেন। এরই ফাঁকে প্রায় বছরখানেক পরে নাদিয়া একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরিবারের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে এবং পরিবারের কথা ভুলে যেয়ে সে পুরোপুরি ভূপেন্দ্রর সাথেই বসবাস করতে থাকেন। এই অবস্থায় সে তার পড়াশোনা শেষ করতে পারেননি এবং 2012 সাল নাগাদ সে 3টি সন্তানের জন্ম দেন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু 2012 সালের 24শে ফেব্রুয়ারি নাদিয়ার সাথে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে। সেদিন ভূপেন্দ্র এবং নাদিয়া তাদের 3 মাসের বাচ্চা এলিনাকে সাথে করে একটি শপিং মলে যান। হঠাৎ করে শপিং মলের ভিতরেই তাদের ছোট বাচ্চাটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই অবস্থায় ভূপেন্দ্র এবং নাদিয়া দুজন মিলে চেষ্টা করছিল বাচ্চাটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে।
কিন্তু কোনোভাবেই বাচ্চাটিকে সুস্থ করা যাচ্ছিল না। ছোট বাচ্চাটির এমন অবস্থা দেখে তার মা নাদিয়ার খুবই দুশ্চিন্তা হচ্ছিল। কিন্তু এই অবস্থার মধ্যে ভূপেন্দ্র এমন একটি কাজ করে বসেন যেটি নাদিয়া কখনো কল্পনাও করেননি। বাচ্চাটির এমন মুমূর্ষ অবস্থায় ভূপেন্দ্র নাদিয়াকে বলেন, তুমি তোমার বাচ্চাকে নিজেই স্বাভাবিক করার চেষ্টা করো অথবা পুলিশকে কল করে সাহায্য চাও, আমি এ ব্যাপারে কিছুই জানি না। এই কথা বলেই ভূপেন্দ্র সেই জায়গা থেকে চলে যান। নাদিয়া কিছু বুঝে ওঠার আগেই তার বাচ্চাটি একেবারে শান্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং মেডিকেল টিম চলে আসে, কিন্তু সকল পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারা যায় বাচ্চাটি আর বেঁচে নেই। বাচ্চাটির মৃত্যুর কারণ জানার জন্য পুলিশ বাচ্চাটির পোস্টমর্টেম করেছিলেন, কিন্তু সকল পরীক্ষা নিরীক্ষার পরেও বিশেষ কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে বাচ্চাটি মাসকুলার ডিসঅর্ডার নামে একটি কঠিন রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু এই রোগটি থাকার পরেও হঠাৎ করেই এমনভাবে বাচ্চাটির মৃত্যু অস্বাভাবিক মনে হচ্ছিল। কারণ যখন বাচ্চাটির নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তখন ভূপেন্দ্র সেই জায়গা থেকে চলে যায়। সে বিষয়টি খুব অস্বাভাবিক মনে হচ্ছিল, তাই পুলিশ ভূপেন্দ্রকেই এই বিষয়ে সন্দেহ করতে শুরু করে। পুলিশ এই বিষয়টিকে মার্ডার ভেবেই অনুসন্ধান চালিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রমাণ খুঁজে পায়নি। এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে নাদিয়ার পরিবার আবার নাদিয়ার সাথে যোগাযোগ করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে ভূপেন্দ্রকে ছেড়ে আবার তার পরিবারের কাছেই ফিরে যায়, কিন্তু নাদিয়া তার পরিবারের কথায় সন্তুষ্ট হতে পারেনি, পরিবারের কাছে আবার ফিরে যায়নি। সবকিছুর পরেও সে আবার ভূপেন্দ্রর সাথেই বসবাস করতে থাকে। যদিও নাদিয়া তার পরিবারের কথা শুনেনি, কিন্তু ভূপেন্দ্রর সাথে বাচ্চা মারা যাওয়ার ঘটনাটি ঘটার পর সম্পর্ক আর আগের মতো সুসম্পর্ক নেই তাদের মধ্যে প্রায়ই ছোট ছোট কথা নিয়ে ঝগড়া বেঁধে যেত। পরবর্তীতে নাদিয়ার বোন মুনা মালিকের বক্তব্য থেকে আমরা জানতে পারি ভূপেন্দ্র কখনো কখনো নাদিয়ার গায়েও হাত তুলতেন। দিনের পর দিন এই ধরনের শারীরিক নির্যাতনের ভুক্তভোগী হয়ে নাদিয়া মালিক একসময় ভূপেন্দ্রকে ছেড়ে চলে যাবার কথা ভাবতে থাকেন। এরই ফাঁকে নাদিয়ার থমাস সিং নামে একজন ব্যক্তির সাথে পরিচয় হয়। থমাস সিং ইউএস আর্মিতে কিছুদিন চাকরি করার পর এখন চাকরি ছেড়ে চলে আসেন। বর্তমানে তিনি ইঞ্জিনিয়ারিং করেন। আস্তে আস্তে থমাস এবং নাদিয়া কাছাকাছি আসতে থাকেন। থমাস আস্তে আস্তে নাদিয়ার প্রতি আসক্ত হতে থাকে। তখনই থমাস নাদিয়াকে বলে ভূপেন্দ্রকে ছেড়ে দিয়ে থমাসের কাছে চলে যেতে। নাদিয়াও থমাসের কথা মতো ভূপেন্দ্রকে ছেড়ে যাবার কথা ভাবতে থাকে, কিন্তু ভূপেন্দ্র নাদিয়াকে ছাড়তে প্রস্তুত ছিলেন না। এভাবেই দুপক্ষের টানাটানির মধ্যে আরও 6 মাস অতিবাহিত হয়। ভূপেন্দ্রর প্রতি নাদিয়ার তিক্ততা একেবারে উচ্চ সীমায় পৌঁছে যায়। সাল 2014 চলে আসে। নতুন বছরে নাদিয়া তার জীবনটিকে নতুনভাবে আবার শুরু করতে চাচ্ছিল। সেই চেষ্টা থেকে নাদিয়া তার পড়াশোনা আবার নতুনভাবে শুরু করে। নাদিয়ার একজন ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা ছিল। সে মেডিকেল টেস্ট দেয় এবং তার প্রি মেডিকেল ফর্ম অ্যাকসেপ্ট হয়ে যায়। এরই ফাঁকে ফেব্রুয়ারি 2014-তে ভূপেন্দ্র কোনো এক জায়গা থেকে থমাস সিং এবং নাদিয়ার মধ্যকার সম্পর্কের ব্যাপারে জানতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে ভূপেন্দ্র এবং নাদিয়ার মধ্যে তুমুল ঝগড়া বিবাদ হতে থাকে। ভূপেন্দ্র বেশ অনেকবার নাদিয়ার গায়ে হাত তোলেন। এই অবস্থার মধ্যে নাদিয়া পুরোপুরি সিদ্ধান্ত নেন সে ভূপেন্দ্রকে ছেড়ে দিবে, কিন্তু ভূপেন্দ্র কোনোভাবেই নাদিয়াকে ছাড়তে প্রস্তুত ছিলেন না। ভূপেন্দ্র নাদিয়ার নতুন বয়ফ্রেন্ড থমাস সিংকেও কল করে জানায়, তুমি যদি নাদিয়াকে ছেড়ে না দাও তাহলে তুমি জীবনে আর কখনোই নাদিয়াকে দেখতে পাবে না। সে যখন কোনোভাবেই ভূপেন্দ্রর কাছ থেকে মুক্তি পাচ্ছিল না, তখন সে তার ভাই খালিদ মালিককে কল করে তার কাছে সাহায্য চায়। 9 ফেব্রুয়ারি 2014 সালে খালিদ মালিক ভূপেন্দ্রকে কল করে এবং তার বোনকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে ভূপেন্দ্র এবং খালিদ মালিকের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির এক ফাঁকে নাদিয়া ফোনের পিছন থেকে বলছিল সে আমাকে তার ঘরে বন্দি করে ফেলেছে, সে আমাকে বাসার বাইরেও যেতে দিচ্ছে না। নাদিয়ার গলা শোনার পরেই খালিদ মালিক কিছু বলার আগেই কলটি কেটে যায়। তারপর খালিদ মালিক বেশ কয়েকবার চেষ্টা করেন, কিন্তু ভূপেন্দ্রকে আর কল করতে পারেননি। সে সময় বেশ কয়েকবার চেষ্টা করে নাদিয়ার সাথেও আর যোগাযোগ করতে পারেনি খালিদ মালিক। এই অবস্থায় অপ্রত্যাশিত কোনো কিছুর আশঙ্কায় খালিদ মালিক অতি দ্রুত 911-এ কল করেন এবং পুলিশের কাছে সকল ঘটনা খুলে বলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ভূপেন্দ্রর বাসায় পৌঁছে যায়, কিন্তু ভূপেন্দ্র এবং নাদিয়া কাউকেই পুলিশ খুঁজে পায়নি।
আশেপাশের সম্ভাব্য কয়েকটি জায়গাতে ভূপেন্দ্র এবং নাদিয়াকে পুলিশ খুব গুরুত্ব সহকারে খোঁজেন, কিন্তু কোথাও তাদের খোঁজ পাওয়া যায়নি। এভাবেই 9 ফেব্রুয়ারি 2014 সালে সারাটি দিন শেষ হয়ে যায়। তারপর 10 ফেব্রুয়ারি নাদিয়ার ফ্যামিলির লোকজন পুলিশের কাছে গিয়ে লিখিতভাবে ভূপেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে আরও গুরুত্বের সাথে ভূপেন্দ্র এবং নাদিয়াকে খোঁজার চেষ্টা চলতে থাকে। অনুসন্ধানে বেরিয়ে আসে ভূপেন্দ্রর কাছে নিশান কালো রঙের একটি গাড়ি ছিল। ভূপেন্দ্র এবং নাদিয়ার সাথে সাথে কালো রঙের গাড়িটিও গায়েব। অর্থাৎ ধারণা করা হচ্ছে ভূপেন্দ্র তার কালো রঙের নিশান গাড়িটি দিয়েই নাদিয়া সহ পালিয়েছে। তখন পুলিশ গুরুত্ব সহকারে কালো রঙের নিশান গাড়িটি খোঁজা শুরু করেন। আশেপাশের সকল এলাকায় এমন কোনো কালো রঙের গাড়ি দেখলে পুলিশকে জানানোর জন্য অ্যালার্ট জারি করা হয়। নাদিয়ার পরিবারও তাদের সক্ষমতা অনুযায়ী নাদিয়া এবং ভূপেন্দ্রকে খুঁজতে শুরু করেন। এরই ফাঁকে নাদিয়ার নাম্বার থেকে একের পর এক টেক্সট মেসেজ নাদিয়ার ভাই খালিদ মালিকের মোবাইলে আসতে থাকে। এই মেসেজগুলো ভূপেন্দ্র পাঠাচ্ছিল। ভূপেন্দ্র বলে, তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি। এখন থেকে তুমি তোমার বোন নাদিয়াকে আর কখনোই দেখতে পাবে না। সে কখনোই তোমার বাড়িতে আর ফিরে যাবে না। একটা মেসেজে খালিদকে চ্যালেঞ্জ করে ভূপেন্দ্র বলে, তুমি যদি পুরো আমেরিকা তন্ন তন্ন করেও খুঁজো, তারপরও তুমি নাদিয়াকে খুঁজে পাবে না। এই মেসেজগুলির কথা খালিদ পুলিশকেও জানায়, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর দিন 11 ফেব্রুয়ারি নাদিয়ার মোবাইল থেকে খালিদের কাছে আবার মেসেজ আসে। সেই মেসেজে ভূপেন্দ্র বলে, তুমি যদি নাদিয়ার সাথে কথা বলতে চাও তাহলে আমাকে $20 পাঠাও। এরই ফাঁকে কথা বলতে বলতে $20 থেকে $50, $50 থেকে $100 এবং $100 থেকে $200 পর্যন্ত ভূপেন্দ্র চার্জ করতে থাকে। এরই ফাঁকে ভূপেন্দ্র একই রকম মেসেজ থমাস সিংকেও পাঠাতে থাকে। থমাসের কাছেও ভূপেন্দ্র টাকা খুঁজতে থাকে। সে বলে, তুমি যদি টাকা না পাঠাও তাহলে জীবনে আর কখনো নাদিয়াকে দেখতে পাবে না। খালিদ ভূপেন্দ্রকে তার মেসেজের উত্তরে বলে, নাদিয়া যে তোমার সাথেই আছে, তুমি সেটার একটা প্রমাণ দাও, তাহলেই আমি তোমাকে ডলার পাঠিয়ে দিব। কমপক্ষে তুমি নাদিয়ার মুখের একটিবার হলেও হ্যালো আমাকে শোনাও, তাহলেই আমি তোমাকে এখনই ডলার পাঠিয়ে দিব। শেষ পর্যন্ত ভূপেন্দ্র শেষ মেসেজ করে খালিদকে পাঠায়, আজকের পর তোমরা আর কোনোদিনও নাদিয়ার গলার আওয়াজ শুনতে পাবে না। অপরদিকে পুলিশের একটি দল মোবাইল নাম্বার ট্রেকিংয়ের মাধ্যমে ভূপেন্দ্রকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে বের করা যাচ্ছিল না। পুলিশের মোবাইল ট্র্যাকিংয়ের লোকেশন অনুযায়ী তারা প্রথমে ফিলাডেলফিয়ায় ছিল, কিন্তু পরবর্তীতে তারা আবার চলে যায় ওয়াশিংটনের দিকে। তারপর তারা আবার ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কের দিকে চলে যাচ্ছিল। তারা যখন ওহাইও শহরে পৌঁছায় তখন মোবাইলের মুভমেন্ট বন্ধ হয়ে যায়। ওহাইও শহরে যে বাসায় ভূপেন্দ্র যে পৌঁছায় সেখানেও পুলিশ পৌঁছে যায়। পিছনের দরজা দিয়ে ভূপেন্দ্র পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে। ভূপেন্দ্রকে গ্রেফতার করার পরে পুলিশ কালো গাড়ি এবং নাদিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ভূপেন্দ্র তার উকিল আসা পর্যন্ত কোনো কিছুই পুলিশের সামনে বলতে রাজি হয় না। ভূপেন্দ্রর পকেট থেকে নাদিয়ার মোবাইল, নাদিয়ার ড্রাইভিং লাইসেন্স এবং নিশান কালো গাড়িটির চাবি খুঁজে পাওয়া যায়। এটি সেই গাড়িটির চাবি যে গাড়িটিতে করে তারা পালিয়ে গিয়েছে বলে ধারণা করা হয়েছিল। ভূপেন্দ্রকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভূপেন্দ্র বলেন, আমি গাড়িসহ নাদিয়াকে ফিলাডেলফিয়াতেই ছেড়ে এসেছি। কিন্তু নাদিয়ার পরিবারের লোকজন তার এ কথা বিশ্বাস করেন না, কারণ তাদের জানা মতে নিশান কালো গাড়িটির শুধুমাত্র একটিই চাবি ছিল। অর্থাৎ যে চাবিটি এখন ভূপেন্দ্রর পকেট থেকে পাওয়া গিয়েছে এটাই একমাত্র চাবি। তাহলে এটা কিভাবে সম্ভব যে নাদিয়া চাবি ছাড়াই গাড়ি চালাচ্ছে? তাছাড়া ভূপেন্দ্রর মুখে আঘাতের চিহ্ন ছিল। তাকে যখন আঘাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে, নাদিয়ার সাথে যখন তার শেষ দেখা হয়েছিল তখন তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। সে সময় একটু হাতাহাতি হয়েছিল তাদের মধ্যে, সেজন্যই ওখানে তার মুখে আঘাত লাগে। তারপর পুলিশ আরও বেশি তৎপর হয়ে যায় নাদিয়াকে খোঁজার জন্য। পুরো ফিলাডেলফিয়াতে পুলিশের ফোর্স আরও বৃদ্ধি করেন এবং বিভিন্ন জায়গায় খবর নিতে থাকেন নাদিয়া এবং সেই কালো গাড়িটির ব্যাপারে। সে সময় নাদিয়া মিসিং কেসের বিষয়টি পুরো ফিলাডেলফিয়াতে প্রত্যেকেই জানতেন এবং সবার মনে একটাই প্রশ্ন ছিল, নাদিয়া এবং কালো গাড়িটি কোথায় গেল? ফিলাডেলফিয়াতে এই বিষয়টি তখন টক অফ দ্য টাউন। নাদিয়ার মিসিং কেসটি লেখানো হয় 10 ফেব্রুয়ারি 2014 সালে। এই ফাঁকে আরও 10 দিন অতিবাহিত হয়ে 20 তারিখে পুলিশের কাছে একটি আগন্তুক ব্যক্তি কল করেন।
কল করে সে ব্যক্তিটি জানায় নিশানের আল্টিমা মডেলের একটি কালো গাড়ি তিনি ফিলাডেলফিয়া মার্কেট স্ট্রিটের পাশে দেখেছেন। সেই গাড়ির ভিতরে সম্ভবত নাদিয়াকে পাওয়া যেতে পারে। এই খবরটি পাওয়ার পর পুলিশের একটি দল অতি দ্রুত সে জায়গায় পৌঁছায় এবং সত্যিই সেখানে নিশানের একটি আল্টিমা মডেলের গাড়ি পেয়ে যান। কিন্তু গাড়িটি তখন পুরোপুরি বরফে ঢাকা ছিল। গাড়িটিতে দেখতে পাওয়া যায় 8টি পার্কিং টিকিট লাগানো ছিল, অর্থাৎ গাড়িটি এই স্থানে রাখার আগে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গাড়িটি পার্ক করে পরিশেষে গাড়িটি এই স্থানে এনে রাখা হয়। সেজন্যই গাড়িটিতে পুলিশ বিভিন্ন সময় পার্কিং টিকিট লাগিয়ে দেন। গাড়িটি যখন খোলা হয় তখন গাড়িটির ভেতরে পুরনো কাপড়ের স্তূপ ছিল এবং সবকিছু উলটপালটভাবে অগোছালো অবস্থায় ছিল। যখনই পুরাতন কাপড়ের স্তূপটি সরানো হয় তখনই সেখান থেকে নাদিয়া মালিকের লাশ বেরিয়ে আসে। যেই নাদিয়ার সন্ধান গত 10 দিন ধরে পুলিশ করছিল তাকে শেষমেশ কাপড়ের স্তূপের নিচে গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। নাদিয়ার দেহটি পাওয়ার সাথে সাথেই পুলিশ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেন। পোস্টমর্টেম সম্পূর্ণকারী ডাক্তারের দল তার পরদিন 21 ফেব্রুয়ারি একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে পোস্টমর্টেমকারী ডাক্তার উল্লেখ করেন নাদিয়ার শরীরে কোনো প্রকার ফিজিক্যাল ট্রমার চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ তাকে শারীরিকভাবে আঘাত করে মৃত্যু ঘটানো হয়নি। আশ্চর্যজনকভাবে পোস্টমর্টেমের মাধ্যমে তার মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানার জন্য নাদিয়ার শরীরের স্যাম্পল ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। যেহেতু পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ জানা যায়নি সেজন্য ভূপেন্দ্রকে পুলিশ গ্রেফতার করতে পারেনি, তাকে ছেড়ে দিতে হয়। কিন্তু পুলিশ তাকে বলে দেয় সে যাতে ফিলাডেলফিয়া শহর ছেড়ে অন্য কোথাও না যায়। এই ফাঁকে পুলিশ নাদিয়ার মৃত্যুর ব্যাপারে অনুসন্ধান করতে থাকে। এরপর 2 মাস পরে এপ্রিল 2014-তে ভূপেন্দ্র হঠাৎ করেই ফিলাডেলফিয়া ছেড়ে অন্য কোথাও চলে যায়। সেজন্য পুলিশ তাকে আবার পুনরায় গ্রেফতার করে এবং জেলে পাঠিয়ে দেয়। কিন্তু কিছুদিন পরে সে আবার জামিন পেয়ে যায়। ধারণা করা হয়েছিল ফরেনসিক ল্যাব থেকে কয়েকদিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে, কিন্তু 8 মাস পরে সেই ফরেনসিক ল্যাব থেকে রিপোর্ট আসে। ধারণা করা হয়েছিল এই রিপোর্ট থেকে এমন কিছু পাওয়া যাবে যেটার মাধ্যমে নাদিয়ার বয়ফ্রেন্ড ভূপেন্দ্রকে গ্রেফতার করা যাবে। কিন্তু ফরেনসিক ল্যাবের রিপোর্ট সবাইকে অবাক করে দিয়ে জানায় যে অনেক চেষ্টা এবং পরীক্ষা নিরীক্ষার পরেও নাদিয়ার মৃত্যুর কারণ জানা যায়নি এবং তাকে কিভাবে হত্যা করা হয়েছে সে ব্যাপারেও পুলিশের কাছে কোনো তথ্য আসেনি। তারপর পুলিশ বিখ্যাত কয়েকজন গোয়েন্দাকে দিয়েও এই বিষয়টি তদন্ত করায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই উদ্ধার করা যায়নি। পুলিশ ধারণা করেছিল ভূপেন্দ্র নাদিয়াকে বিষ দিয়ে হত্যা করেছে, কিন্তু পুলিশের কাছে ভূপেন্দ্রর বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ ছিল না, তাই ভূপেন্দ্রকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অনেক চেষ্টার পরেও যখন কোনো প্রমাণ খুঁজে পায়নি তখনই পুলিশ কোর্টে এই মৃত্যুটিকে একটি রহস্যময় মৃত্যু বলে কেসটি বন্ধ করে দেওয়ার জন্য কোর্টের রিপোর্ট প্রদান করেন। পরবর্তীতে কয়েকদিন পরে কেসটি বন্ধ হয়ে যায়। নাদিয়ার পরিবার বন্ধ হয়ে যাওয়ার পরেও প্রাইভেট ডিটেকটিভ ভাড়া করেন এবং মৃত্যুটি সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করেন। কয়েক মাস পরে তাদের ভাড়া করা গোয়েন্দারা কিছু প্রমাণ একসাথে করেন, কিন্তু পুলিশ জানিয়ে দেয় এই ধরনের প্রমাণের কোনো ভিত্তি নেই। 2015 সালে নাদিয়ার ভাই খালিদ মালিক এই মৃত্যুর ব্যাপারে কোনো তথ্য প্রদানকারীকে প্রথমে $50,000 এবং পরবর্তীতে $1 লক্ষ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। প্রাইভেট ডিটেকটিভ যে প্রমাণগুলো খুঁজে বের করেন সেখানে বলা ছিল নাদিয়ার ডান হাতে বিষ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়, সে কারণেই নাদিয়ার মৃত্যু হয় এবং প্রাইভেট ডিটেকটিভের মতে এই ইঞ্জেকশনটি ভূপেন্দ্র দিয়েছিলেন। কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকার কারণে ভূপেন্দ্রকে কেউই কিছু করতে পারেনি। 2টি বাচ্চাকে পৃথিবীতে রেখে একটি 22 বছর বয়সী মেয়ের আশ্চর্যজনক মৃত্যু হয়ে যায় এবং সেই লাশটি অনেক দিন ধরেই গাড়িতে পড়েছিল এবং শেষ পর্যন্ত গাড়ি থেকেই খুঁজে পাওয়া যায়, কিন্তু তাকে কেউ হত্যা করেনি বা হত্যাকারীকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি সত্যিই সবাইকে খুবই অবাক করে। যদিও ভূপেন্দ্রর উপর নাদিয়াকে হত্যা করার জন্য কোনো প্রকার অভিযোগ গঠন করা যায়নি, তবে 2018 সালে স্থানীয় একটি আদালত ভূপেন্দ্রকে $10 মিলিয়ন জরিমানা করে। এভাবেই শেষ হয়ে যায় নাদিয়া মালিক মিসিং কেসটি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ঘটনাটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন।
আমাদের প্রতি কোনো সাজেশন থাকলেও জানাতে পারেন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে দেখা হবে পরের ভিডিওতে।